তার বিভিন্ন দল এগুলোর মাধ্যমে নানাভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, হয়রানি হয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে, গণভবনের কাছে জিম্মি হয়েছে, ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে, গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। এত কিছুর পরে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে পর্যন্ত কার্পণ্য করেন। আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শ্রেণী পেশা, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মতের মানুষ যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিভাবে বুক চিতিয়ে লড়েছে। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোসররা, বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, তখন তারা টার্গেট করে গুলি করে। আমরা জীবন দিতেই এসেছি, কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয়, আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি, যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যা না চালানো হয়। তো এমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, শুধু মাদ্রাসা নয়, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয় বলি, ওই 16ই আগস্ট, 17ই আগস্টে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা বলি। এবং দিন শেষে আমরা এরকম অনেক মানুষ দেখেছি 3, 4, 5 আগস্টে, যারা সারাদিন হয়তো অফিসে যেতে হয়েছে, কিন্তু অফিস শেষে সরাসরি রাজপথে এসেছে। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারেনি, কিন্তু নিজের সন্তান, স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি। ওই মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে, বর্তমান অফিসাররা থাকে, তাদের অনেক সন্তান, সহধর্মিনী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিওএইচএস এলাকাগুলোতে এই অভ্যুত্থানে শরিক হয়েছিল। তো এই যে এত জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কোনোদিন পরিমাপ করা যায় না। আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় সম। আমাদের এই দেশ, দেশের আগামী সবকিছু নিয়ে স্বপ্নগুলো ছিল পাহাড় সম। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি, যেগুলো আমাদের সম্ভাবনাকে, আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি, সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে। আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি, আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি, তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায়, সেটা হচ্ছে যাদের মাধ্যমে যেই খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে, তাদের বিচার করা। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটি বিচারিক প্রক্রিয়া, আমাদের ওই যে আইন ও বিচার বিভাগীয় যে মন্ত্রণালয়, ওই যে কোর্ট, সেখানে যাওয়ার পূর্বে কিন্তু সেখানে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ, গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে গোয়েন্দা সংস্থারা। এই জায়গাগুলোতে আমরা কি দেখছি? আমরা আজকে দেখছি
বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ, সেই শপথকে সামনে রেখে চলে, তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। তাদেরকে খুনি হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার একটি টুল হিসেবে ব্যবহার করেছিল। এই যে অভ্যস্ততা, এই যে তাদের জিনে এই দাসত্ব মিশে যাওয়া, অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরও, অভ্যুত্থানে তাদেরকে এত খারাপভাবে ব্যবহার করার পরও আজকে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি, যারা এখনো বিন্দুমাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না, যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে, দলের কাছে, গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে। তারা আজকের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে। ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি। আগে একটা একটা করা হতো, এখন একাধিক নাম আসছে। এই নামগুলো তাদের জায়গা থেকে কি করছে, আওয়ামী লীগের বিভিন্ন দোসর যারা মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে, না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা এসব সংস্কারের গল্প মারি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই, আমরা সমন্বয়কদের গালি দেই, কিন্তু যারা এই কলকাঠিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায়? আজকে যদি আমরা তাদেরকে সরাসরি তাদের কথাটি না বলি, তাহলে এই যে রেজিম, যেই রেজিমের দ্বারা আমরা এতদিন শোষিত হয়ে এসেছি, তেমন একটি রেজিম তৈরি হওয়ার মতো সিস্টেম আমরা আমাদের জায়গা থেকে করে দিব। এই জিনিসটি আমরা কখনো করতে পারি না। আজকে সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা যখন পিছন থেকে এই জিনিসগুলো দেখার আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে, তখন বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী তাদের সুপারিশ আর তদবির শুরু হয়। এই তদবির বাংলাদেশের জন্য না, এই তদবির বাংলাদেশের মানুষের জন্য না, এই তদবিরকে প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান, এটাকে সামনে রেখে। এই ম্যানের রাজনীতি করলে আর এই ম্যানের রাজনীতিকে সামনে রেখে এই অভ্যুত্থান হয়েছিল। তাহলে আজকে আমরা আমাদের জায়গা থেকে ওই একই সিস্টেমগুলো বাংলাদেশে বিভিন্নভাবে চর্চিত হতে দেখছি। আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না? আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয়, যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায়, যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায়, তখন আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করব। কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে, তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না? আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম? আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি, ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে। আজকে বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম, আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে। যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন, কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না? আমরা যদি এগুলো না বলতে পারি, তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন, এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না, আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার, না হয় সমন্বয়ক, না হয় উপদেষ্টা, কোনো লাভ নাই। আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয়, একটা, দুইটা, তিনটা, চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয়।
এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম 1.5 থেকে 2 গুণ বেড়ে যায়। তাহলে যারা এই চাঁদাগুলো নিচ্ছে, যারা এই চাঁদাবাজি করছে, তারা কেন এই দায় নিবে না? আজকে পুরো বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারটি প্রত্যাশা করি, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে। যদি তাদের এই সদিচ্ছা না থাকে, অন্তর্বর্তীকালীন সরকার কেন, তাদেরকেও যদি শেখ হাসিনা 16 বছর ছিল, তাদেরকেও 32 বছর দিল, এই বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্রটার যে সম্ভাবনা নিজের চোখে দেখি, সেই সম্ভাবনাগুলোকে অল্প কিছু মানুষ ব্যক্তি স্বার্থে, ক্ষমতার পিপাসার স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে অনেক সময় বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা, সেই চেষ্টাগুলো চালাচ্ছে। আমরা আপনাদেরকে একটা অনুরোধই করি, আমরা অনেকের কাছে অনেক কিছু চাইবো, নিজের দায়িত্ব পালন করব না, কোনো লাভ নাই। আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে, তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য, ঢাকায় যাওয়ার জন্য। তিনি এটা চিন্তা করেন না যে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, আমি যদি ওই জায়গায় না থাকি, আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই, তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হবে। তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিকমতো চলছে কিনা, তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা, তিনি ভালোভাবে তার সন্তান সন্ততিকে সুবিধা দিতে পারছেন কিনা। বাকি লক্ষ মানুষের সুবিধা দেখার সময় তার নেই। এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের, শুধুমাত্র ডাক্তার নয়, প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। আমরা আজকের এই মঞ্চ থেকে শুধু আপনাদেরকে কয়েকটি জিনিসের আহ্বান করে যেতে চাই। খুনি শেখ হাসিনা তার সময়ে যা করেছে, তার ফলাফল 24-এর অভ্যুত্থান। আমরা দেখেছি খুনি শেখ হাসিনা কিভাবে আমাদের এই আলেম ওলামা যারা ভাইয়েরা রয়েছেন, আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, তাদেরকে যাকে পটেনশিয়াল থ্রেট মনে করেছেন, যাকে মনে করেছেন এই ব্যক্তির মাধ্যমে দেশের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে, তাকেই তিনি জেলে নিয়ে গিয়েছেন, মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, দিন শেষে ওই জেলখানায় খুন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই খুনি শেখ হাসিনার দোসররা প্রশাসনকে কিভাবে ব্যবহার করে মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য এবং লিডার বানিয়েছেন, যার অস্তিত্ব বাংলাদেশে কোনোদিন ছিলই না। আজকে আমার দেশ পত্রিকায় তার বিস্তারিত এসেছে। তার পরিবারের 32 জন সদস্যকে একদিনে তুলে নিয়ে যাওয়া হয়। খুনি শেখ হাসিনা তার পরিবার আর 75 নিয়ে কান্না করতে করতে চোখ ভিজিয়ে দিয়েছে, কিন্তু এই খুনি হাসিনায় বিগত 16 বছরে হাজার হাজার পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই খুনি হাসিনা আমাদের ওই ভাইয়ের যে ছোট ভাই মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী ভাইয়ের ছোট ভাই, তাকে নির্যাতন করতে করতে জেলখানায় হত্যা করেছে। এটা একটা উদাহরণ, এরকম হাজারো ঘটনা ঘটেছে। শাপলা চত্বর যার অনন্য একটি দৃষ্টান্ত। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি। এই খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন, 9 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি, কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে, তারা সেই অন্যায়টা আপনার সাথে করবে।
আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি, কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো, সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। যেইভাবে ওই সীমান্তে আমার বিডিআরের যে ভাইরা, তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সিনা টান করে কাস্তে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই অভ্যুত্থানের প্রথম দিনে 100 জন মানুষ দাঁড়ায়নি। আমি যদি 1 জুলাইয়ের কথা বলি, আমি যদি 5 জুন 6 জুনের কথা বলি, যেদিন আমরা প্রথম 6 জুন শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, সেদিন ওইখানে 500 মানুষ ছিল না। কিন্তু 5ই আগস্টে 5 লক্ষ নয়, 1 কোটিতে গিয়েছে। আমাদের এই ঘুরে দাঁড়ানো, সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি, সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো। ওই দিন দেখে আওয়ামী লীগের দোসর কামরুল কোর্টে বলে, তাকে যখন 1 তলা থেকে 4 তলাতে উঠানো হচ্ছে, সে বলে তার সাথে কেন ইত্রাবি করা হচ্ছে। এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে। এই কামরুলরা যখন লিফটে উঠতে যায়, তখন লিফট বন্ধ হয়ে যায়, কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে। কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই, তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না, কিন্তু 2, 4, 5, 10 বছর পরে আবার আমাদেরকে পেতে হবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, আমরা কাউকে ছাড় দিব না। কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য, তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু 9টা 5টা অফিস করে, এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না, একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো। কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয়, যে এর বিরুদ্ধে যদি কিছু বলি, যদি কোনো কিছু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আজকে কিছু হয়ে 2-4টা প্রাণ যেতে পারে, 15 বছর পরে যদি হয়, 24-এ 2000 প্রাণ গিয়েছে, আজকে যদি এটা 40-এ গিয়ে হয়, সেদিন হয়তো 10,000 প্রাণ যেতে পারে। এই জন্য এই বাংলাদেশের যে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, অভ্যুত্থানের যে স্পিরিট, সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, আমরা যেন কাউকে ছাড় না দিই। অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক, বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক। আবার যেন কোনো দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই। আমরা বিশ্বাস করি, ওই 5ই আগস্টে যেভাবে সিনা টান করে কলিজাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম, আমাদের ওই স্পিরিট, সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে, তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা, সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে এই লড়াইয়ে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ।